বিগত দিনে সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ায় সংবাদ মাধ্যম জন আস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করে এই খাতের পুনর্বিন্যাসের বিকল্প নেই বলে মত গণমাধ্যম ব্যক্তিত্বদের। রাজধানীতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। জবাবে তথ্যমন্ত্রী জানান, একটি টেকসই ভিত্তির উপরে সংবাদ মাধ্যমকে প্রতিষ্ঠা করে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। আর অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসহিষ্ণু হলে গণতন্ত্র টেকসই হবে না। তিনি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, 5 মাসেই সরকারকে ব্যর্থ বলা যায় না। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল টেলিভিশন এডিটর কাউন্সিল। সচেতনভাবে কিছু গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষে নানা ধরনের বয়ান তৈরি করেছে। আলোচনায় অংশ নিয়ে টেলিভিশনের সম্পাদক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা তুলে ধরেন সংবাদ মাধ্যমের নানাবিধ সংকটের কথা। ক্ষমতাকে প্রশ্ন করবার কারণে অনেক সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হয়েছে, চাকরিচ্যুতির মুখোমুখি হতে হয়েছে। এখন আবার টেকসই গণতন্ত্রের পাশাপাশি উদার গণতন্ত্রের কথাও বলা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রের মতো সংবাদ মাধ্যমও এখনো ফ্যাসিবাদী চিন্তা চেতনা থেকে বের হতে পারেনি মন্তব্য করে এই মাধ্যমের পুনর্বিন্যাসের উপর জোর দেন বক্তারা। এখানে গণমাধ্যমের কিন্তু সেই ফ্যাসিবাদ আমলের যে মানসিকতা, তার আগের যে মানসিকতা, সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। বেটার জায়গায় যাওয়ার জন্য আমাদের যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের নিজস্ব করা, আমরা টেলিভিশন স্টেশনগুলো সেভাবে কি রিফর্ম করছি কিনা সেটাও দেখা উচিত। উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং সাংবাদিক কলাকুশলী সহ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে সংবাদ মাধ্যমকে জনসম্পৃক্ত ও একটি টেকসই শিল্পে রূপ দিতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব কথা বলেন সাম্প্রতি বিরোধী দলের আন্দোলন ও নেতাদের বক্তব্য নিয়ে। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। বিগত সরকারের আমদানি নির্ভরতার কারণেই গ্যাস সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। আপনারা দেখেন গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশনের দিকে যায় নাই, এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, সরকারগুলো গণমাধ্যমকে তাবেদার বানিয়ে রেখেছিল। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য ও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা জামায়াত ইসলামের আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তেল গ্যাস নিয়ে সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, সমাধান না হওয়া পর্যন্ত 11 দলের আন্দোলন চলবে। সাংবাদিক বন্ধুদের সাথে দেখা গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। আবার এই মাসেই আবার 1 ধাপ বাড়ানো হয়েছে, এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। তো মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে কোথায়? এখন ব্যর্থ না সার্থক, এটা সরকারের দল বলুক, আমরা বলবো না। বলবে তো জনগণ বলছে, আমরা বলছি না, জনগণই বলতেছে। আপনি পাবলিক রিয়াকশন দেখবেন, মাঝে মধ্যে আপনারাই মিডিয়াতে উঠে আনেন। মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা ও ফ্যাসিবাদের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না। শুক্রবার কক্সবাজারে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন,
সরকারও চায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক। ঝিনাইদহের শৈলকুপায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসএমআরএফ রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দায়ী হওয়ার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো অনুশোচনা নেই। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভায় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। এসএম আরিফ, মাই টিভি। বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই পতিত আওয়ামী লীগ দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয় নাই শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী এবং পরিদর্শন শেষে এই অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়ে ক্ষমতায় টিকে থাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চাইছে। জুলাইয়ের ইতিহাস বিকৃতি সরকার সবকিছুতেই দলীয়করণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। রাষ্ট্র সংস্কারে 11 দলীয় জোটের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সরকার গণভোটের রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করে নাহিদ ইসলাম। 5 আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে সেখানে তার কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে সেখানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। শেখ হাসিনা 5 আগস্টের সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগে ছিল বলেও জানান তিনি। Stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh. जैसा कि मैंने आपको बताया कि जो हमारा पक्ष है, सरकार का पक्ष है, इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूँ कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया
संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ছাত্র জনতার উপর নির্মম গণহত্যার রক্তের শপথ বৃথা যাবে না। তাই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিশ্বের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। কাফরুল থানা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণের স্মৃতিচারণ ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় বৃহত্তর জাতীয় ঐক্য ধরে রাখার পরিবর্তে নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, সরকারের 6 মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই উদ্দেশ্যমূলকভাবে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের ডাক দেয়া হচ্ছে। 6 মাসের একটি নতুন সরকার, আমরা সরকারের সাথে আছি কেন? বর্তমান সরকার এই জুলাই গণ অভ্যুত্থানের সেই সংস্কারের স্পিরিটকে ধারণ করে, নতুন রাজনীতিকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাস দেখতে শুক্রবার সকালেই জুলাই জাদুঘরে ছুটে এসেছিলেন অনেকে, কেউ পরিবার নিয়ে, কেউ বা দূর দূরান্ত থেকে বাসে করে। কিন্তু জাদুঘরের সামনে এসে তাদের অপেক্ষা করতে হয় বন্ধ দরজার সামনে, কারণ সকাল 11টায় খোলার কথা জানলেও পরে জানা যায় জাদুঘর খুলবে বিকেল 3টায়। অভিযোগ, সময় পরিবর্তনের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এতে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন দর্শনার্থীরা। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেই জুলাই জাদুঘরে এসেছিলেন অনেকে, কিন্তু জাদুঘরের সামনে এসে যেন সব হিসাব পাল্টে গেল। বন্ধ রয়েছে জাদুঘরের প্রধান গেট, অপেক্ষমান নানা বয়সী দর্শনার্থীরা। ক্ষোভ আর হতাশায় চলছে ফিরে যাওয়ার প্রস্তুতি। অনেক দর্শনার্থী বলছেন, জাদুঘরের নির্ধারিত সময় বেলা 11টায়। এমন তথ্য জেনেই তারা শুক্রবার সকালে রওনা দেন, কিন্তু এসে দেখতে পান শুক্রবার গেট খোলা হবে বেলা 3টায়। এসে দেখি যে না, হঠাৎ একটা নেম প্লেট লাগাই দিয়েছে যে আজকে বেলা 3টা থেকে। অবশ্যই অনেক ভোগান্তি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনেক ভোগান্তি। আমি সাভার থেকে খুব সকালে আসা, খুবই ভোগান্তির কারণ হয়েছে। কাজকর্ম শেষে এই শুক্রবার দিনে একটু বন্ধ পাই, এর জন্য একটু বাইরে এসেছি যে বাচ্চা নিয়ে ফ্যামিলি একটু ঘুরতে। এদিকে জাদুঘর সকালে বন্ধ থাকায় পুরো দিনের পরিকল্পনায় নষ্ট হয়েছে বলে জানান অনেকেই। কর্তৃপক্ষের অবশ্যই আগের থেকে জানানো উচিত ছিল। মেন যে সময়সূচি ওখানে কোথাও লেখা নাই যে ছুটির দিন এতটা থেকে এতটা, তো এটা সংশোধন করা উচিত। এখন এসে শুনতেছি যে বেলা 3টায়, তাহলে আমি এখন এই সময়টা কি করব, কোথায় যাবো, তাই না? 11টা থেকে 3টা পর্যন্ত 5টা ঘন্টা, তো এখন না বাসায় ব্যাক করা যাবে না কোথাও বসে থাকা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট কিংবা জাদুঘরের প্রবেশ পথে আগে জানানো হলে শিশু ও নারীদের নিয়ে জাদুঘরের সামনে এভাবে বসে থাকতে হতো না, হতাশার সুরে জানান অনেকেই। এই শিডিউল চেঞ্জে কোনো গণবিজ্ঞপ্তি নাই, কোনো গেজেট নাই, কাউকে কোনো কমিউনিকেশন নাই, কোনো মিডিয়াকে জানানো নাই, অনলাইনে কোনো পোর্টালে কোনো আপডেট দেওয়া নাই। তো এইভাবে তো আসলে কোনো কিছু চলতে, এই স্বেচ্ছাচারিতা তো আমরা চাই নেই। এটা তো জনগণের জন্য উন্মুক্ত। 50 টাকা কিসের জন্য দেওয়া হবে? কাকে দেবো 50 টাকা আমরা? এটা কি সরকারে কি ভালো কাজ করছে? এটা তো 3 দিনের জন্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। শুক্রবারের সময়সূচি নিয়ে অনেকে বলেছেন, জুম্মার দিনের কথা বিবেচনা করে সকাল 9টা থেকেই জাদুঘর খুলে দেওয়া যেতে পারে। অন্য দিন 11টায় হোক, সেটার সমস্যা নেই, কিন্তু জুমার দিন, যেটা বাংলাদেশে 90% মুসলমানের দেশে, জুমার দিন 9টার সময় হলে সবচেয়ে বেটার হয়। এদিকে দর্শনার্থীদের সময়ের অভিযোগের বিষয়ে জাদুঘরে দায়িত্বরত সিকিউরিটি কর্মী জানান, শুক্রবারের সময়সূচি পরিবর্তনের বিষয়টি কর্তৃপক্ষই জানেন। এটা কর্তৃপক্ষ নির্ধারণ করছে আর কি। শুক্রবার তো আজকে তো নামাজের পর বিকালে খুলবে আর কি, বিকেলে মানুষজন দেখবে আর কি, এটাই হলো মূল বিষয়। দর্শনার্থীদের প্রত্যাশা, জাদুঘরের সময়সূচি হবে স্পষ্ট, আর দূর দূরান্ত থেকে আসা মানুষকে যেন বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ফিরতে না হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। শুক্রবার ছুটির দিনে দেশের 2 জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায়
কেড়ে নিয়েছে 18টি তাজা প্রাণ। সকালে সিলেটের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়, আর বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ যায় জীবিকার সন্ধানে অপেক্ষমান 7 শ্রমিকের। বিকেলে বগুড়ায় ওই দুর্ঘটনাস্থলের কাছেই পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান স্বামী স্ত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্রে হাফিজা খানম জ্যোতি রিপোর্ট। সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। শুক্রবার সকাল 7টায় ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেপরোয়া গতিতে চালানো বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 7 যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আমরা এক বাচ্চাটা আমরা পাইছি ব্রট ইন ডেড বলি, মানে মৃত অবস্থায় আমরা রিসিভ করেছি, আর একজন পেশেন্ট ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন অবস্থায়, তার সিরিয়াস হেড ইনজুরি ছিল, আমরা বলি জিসিএস স্কোর, মানে আমরা ওই মানে তার ক্রিটিক্যাল কন্ডিশন বোঝার জন্য তার মানে চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে। এই হলো 16 জনের মধ্যে থাকলো 14 জন, বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। অন্যদিকে ভোর 5:30টার দিকে বগুড়ার এরুলিয়া এলাকার সিল্কি বান্ধায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের উপর উঠে গেলে অন্তত 7 জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিকেলে বগুড়ার এরুলিয়ার একই স্থানে আবারও প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানী বাজারে কিছুটা কমলেও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরেই অনেক সবজির দাম। কাঁচা মরিচের কেজি হাঁকা হচ্ছে 200 টাকারও বেশি। পরিবহন খরচ বাড়ার অজুহাতে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। বাড়তি ব্রয়লার মুরগি ও মাছের বাজারও। ক্রেতাদের নাগালের বাইরে গরম মশলা ও পোলাওয়ের চালের দাম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারণ বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ খাদ্যপণ্য আগের তুলনায় বেশি দামে কিনছেন ক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেগুনের দামটা বাড়তি, বেগুনের দাম 160 টাকা, আর টমেটোর দামটা 120 টাকা। গাজরের দাম আগের মতোই, পটলের দাম 60 টাকা, পটলটাও একটু বাড়ছে। বেগুন হয়েছে 160 টাকা, বেগুনের দামটা বাড়তি। বর্ষার সিজন তো, যার কারণে বৃষ্টির বাজারে চারিদিকে বন্যা টন্যা, যার কারণে ফসল আদি অনেক নষ্ট হয়ে গেছে, তো যার কারণে তরকারির দাম একটু বেশি। তবে স্বস্তির খবর হলো গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কমেছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা। এদিকে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দিনকে দিন বেড়েই চলেছে গরম মশলার দাম। এতে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে এক ধরনের হতাশা ও ক্ষোভ। তুলনামূলক একটু মশলার দাম বেশি। আমি কিছু মশলা কিনছি, কিন্তু জিরার দামটাও একটু বেশি, এলাইচের দামটাও বেশি, কিন্তু কি করব, বাধ্য হয়ে নিতে হয়েছে সংসারের জন্য। আমার কাছে ওই যে ডালের দামটা একটু বেশি মনে হয়েছে। ডাল 180 টাকা বলল। অভিযোগ কি যে দাম বাড়তেছে, কেন বাড়তেছে কেউ তো বলতে পারে না, কয় সিন্ডিকেট। তো সেই সিন্ডিকেট কে দমন করবে? আপনারা প্রচার করেন আপনারা, তারপরে দেখা যায় সেই একই জিনিস। কে সরকার, কে কি, আমরা তো কিছুই বুঝি না। শুধু তাই নয়, দ্বিগুণ বেড়েছে পোলাও চালের দামও। তাদের ভাষ্য, একবার কোনো পণ্যের দাম বাড়লে তা সহজে আর কমে না। প্যাকেট পোলাও চালটা 230 টাকা, দাম বেশি। রাইস ব্যান তেল ছিল 1100 টাকা, এখন 1250-1300। দাম বেশি সর্ষের তেল, 1 লিটার সর্ষের তেল ছিল 230-40 টাকা, এখন 280 টাকা। সোয়াবিন তেল, ভাতের চাল, চিনি, ডাল, এগুলো সর্ব ভালো দাম স্থিতিশীল আছে। 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে যে দাম ছিল এখন ওই দামই আছে। আর তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর তদারকির দাবি জানান ক্রেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সারা দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1218 জন শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট 860 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে
764 জন এবং হামে আক্রান্ত হয়ে 96 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 15 মার্চ থেকে এ পর্যন্ত 1,33,638 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট 16,740 জনের হাম শনাক্ত হয়েছে। একই সময় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 1,15,879 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 1,11,857 জন ছাড়পত্র পেয়েছেন। ফেনী শহরে দিন দিন বাড়ছে যানজটের ভোগান্তি। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে হকারদের দোকান, সড়কে ভ্যান গাড়ির ব্যবসা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ড ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ফেনী শহরে যানজটের কারণ ও সমাধানের উদ্যোগ নিয়ে প্রতিনিধি আমিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। ফেনী শহরের প্রধান সড়কগুলোতে এখন প্রতিদিনই দেখা মিলছে দীর্ঘ যানজটের। ফুটপাত দখল করে বসেছে হকারদের অস্থায়ী দোকান, আবার সড়কের ওপর রাখা হচ্ছে গাড়ি। এতে পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। মৌসুমি ফল, নিত্য প্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য ভ্যান গাড়ি নিয়ে সড়কে বসে পড়ার ঘটনাও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। যানজট দেখা দেয়, এটার নেপথ্যের কারণ হচ্ছে আসলে অপরিকল্পিত ভবন নির্মাণ এবং মার্কেট নির্মাণ। বড় বড় ভবনগুলোর কোনো পার্কিং ব্যবস্থা নাই, যেগুলো আছে সেগুলো তারা অন্যত্র ভাড়া দিয়ে ফেলে। ভ্যান গাড়িতে করে মাল বিক্রি, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা একটি দুর্ভোগের শহরে পরিণত করছে। যানজটের আরেকটি কারণ হিসেবে দেখা গেছে বহুতল ভবনের পার্কিং ব্যবস্থার অনিয়ম। অনেক ভবনের বেজমেন্টে পার্কিংয়ের জায়গায় ব্যবহার হচ্ছে দোকান, হোটেল ও গোডাউন হিসেবে। পার্কিং সংক্রান্ত যে জায়গা আছে ওই জায়গাগুলো এরা বিভিন্ন হোটেল, মাল্টি যে সবগুলি আছে এগুলি দিয়ে বসে আছে, ফলে যানজট দিন দিন বাড়ার একটা প্রবণতা আমরা দেখতেছি। এদিকে অবৈধ দখল উচ্ছেদে কয়েক দফা অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান হয়নি। ফেনী পৌরসভা জানিয়েছে বিভিন্ন মার্কেটের পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 7টি মার্কেটে 22টি দোকানের লাইসেন্স বাতিলও করা হয়েছে। আমাদের প্রকৌশল বিভাগের কাছে আমরা তালিকা চেয়েছি, ওনাদের থেকে তালিকা পেলে আমরা আরো যে সমস্ত স্থাপনা কিংবা ভবন রয়েছে, বেসমেন্ট যাদের খালি নাই ভাড়া দিয়েছে, সেগুলোর আমরা পর্যায়ক্রমে লাইসেন্স বাতিল করব। ফেনী শহরের ব্যস্ত সড়কগুলোতে যানজট এখন প্রতিদিনের চিত্র। নগরবাসীর দাবি, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে কমতে পারে এই ভোগান্তি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। যাব প্রবাসী সংবাদে। সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক্তার জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের 42তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তাহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সহসভাপতি তালহা মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, সোহেল রানা আজাদ, নূরে সিদ্দিকী সুমন, আসাদুজ্জামান মাসুম, হেলাল শিকদার, মোহাম্মদ জাকারিয়া, বাবু সরকার সহ অন্যান্যরা। মালয়েশিয়াস্থ জুলাই যোদ্ধাদের সংগঠন ৩৬ জুলাই স্মৃতি সংসদ মালয়েশিয়া এর উদ্যোগে জুলাই প্রবাসীদের অবদান এবং ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত জুলাই যোদ্ধারা অংশ নেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধারা বাংলাদেশ দূতাবাসের
রাষ্ট্রীয়ভাবে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি অনুষ্ঠানে প্রকৃত জুলাই আন্দোলনকারীদের আমন্ত্রণ না দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বক্তারা জুলাই উত্তাল দিনগুলোতে মালয়েশিয়ায় কিভাবে আন্দোলন করেছেন এবং আন্দোলন করার সময় হুমকি ধামকি ও হয়রানির শিকার হয়েছেন সে বিষয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র জনতা এবং প্রবাসীদের আত্মত্যাগ ও ভূমিকা কোনো অবস্থাতেই অস্বীকার করা যাবে না। প্রবাসে বসেও যারা রক্তের টানে এবং দেশের স্বার্থে রাস্তায় নেমে এসেছিলেন তাদের অবমূল্যায়ন করার সুযোগ নেই।